আসসালামু আলাইকুম। তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষার্থী আছো এবং যারা সামনে এইচএসসি 25 দিবে, তোমাদের প্রায় প্রত্যেকেরই প্রায় বেশিরভাগেরই আর কি একটা কথা হচ্ছে, ভাই অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করব নাকি অর্গানিক কেমিস্ট্রি পড়বো। মেইনলি তোমাদের অনেকেরই অর্গানিক কেমিস্ট্রির সমস্যা আছে। তো সেই সমস্যা থেকে আর কি আমাদের অর্গানিক কেমিস্ট্রির ক্লাসের সিরিজটা নিয়ে আসা। তো তোমাদের এই অর্গানিক কেমিস্ট্রি সিরিজে আমরা প্রত্যেকদিন অল্প অল্প করে মোটামুটি 20-30 মিনিট করে অর্গানিক কেমিস্ট্রি পড়াবো। এবং যেহেতু তোমাদের 2024-25-এর অ্যাডমিশন জানি শেষ মোটামুটি, এবং সামনে 25-26 শুরু হবে এবং 25 ব্যাচের পরীক্ষা এখনো বাকি আছে। তো যারা সেকেন্ড টাইম দিবে এবং যারা এসএসসি 25 পরীক্ষার্থী, তাদের উভয়ের জন্যই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তো তোমরা ক্লাসগুলো দেখতে পারো, আমি ডিটেইলসে শিখাবো যেন তোমাদের এসএসসির জন্য হয়, এবং অ্যাডমিশনের জন্য যদি তুমি ডিটেইলস দেখো তাহলে তোমাদের বেসিক সব ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি যে কোনো সময় অর্গানিক কেমিস্ট্রি থেকে অ্যান্সার করতে ভয় পাবে না। তো চলো ইনশাআল্লাহ আমরা শুরু করি, ঠিক আছে? দেখো আমরা আসলে শুরু করব সেটা হচ্ছে কি জৈব রসায়ন। তো জৈব রসায়নের মেইনলি আমরা প্রথম যে পয়েন্টটা লিখছি, দেখো যে সাধারণত কার্বনের যৌগ থেকে যৌগকে জৈব যৌগ বলে, তবে সবসময় সেটা সঠিক নয়। হ্যাঁ, যে কার্বন থাকলে যে জৈব যৌগ হবে সেটা কিন্তু সঠিক নয়, তবে কার্বনের যৌগগুলো কার্বন এবং হাইড্রোজেন যখন থাকে তখন সেটা জৈব যৌগ হয়। যেমন দেখো যে যদি আমরা বলি কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড, এখানে কিন্তু কার্বনের ডাইঅক্সাইডে কার্বন আছে, কিন্তু এটা কি জৈব 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 যৌগ না, এখানে কিন্তু তোমার কার্বন ডাইঅক্সাইড একটা অজৈব যৌগ। আচ্ছা, এরপরে দেখো এর সাথে যদি আমরা আরেকটা উদাহরণ দিই, দেখো হাইড্রোজেন সায়ানাইড, এখানেও কিন্তু কার্বন আছে, কিন্তু এটা কি তোমার জৈব যৌগ না, এটাও একটা তোমার কি অজৈব যৌগ। ঠিক আছে, তাহলে কি কার্বন থাকলে কিন্তু আমাদের জৈব যৌগ হবে না। এখন দেখো পরবর্তীতে দেওয়া আছে জৈব যৌগ হতে হলে আমাদের অবশ্যই কি থাকতে হবে, দেখো হাইড্রোকার্বন হতে হবে। ঠিক আছে, হাইড্রোকার্বন হতে হবে। যেমন দেখো মিথেন, আমরা যদি বলি উদাহরণ হিসেবে আমরা একটা কি দিতে পারি, মিথেন, যে মিথেন একটি জৈব যৌগ। ঠিক আছে, কারণ দেখো এখানে একেতে কি কার্বন আছে আবার কি হাইড্রোজেন উভয়ই আছে, তাই এটা একটা তোমার কি জৈব যৌগ। পরবর্তীতে এখানে লিখা হয়েছে অ্যালকেন সিরিজের ক্ষেত্রে। আচ্ছা, আমি তাহলে প্রথমে বলি অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেন যেটা আছে এটা সাধারণ সংকেত থাকে CnH2n+2। আচ্ছা, এটা জাস্ট আপনারা শেখার জন্য আর কি বলে রাখলাম, এটা পরবর্তীতে কাজে দিবে, তোমার যখন নামকরণ করবা, পাশাপাশি যখন তোমরা বিক্রিয়ার সময় করবে তখন কাজে দিবে। তো দেখো এই অ্যালকেন সিরিজের ক্ষেত্রে একটা জিনিস হয় যে অ্যালকেন যেমন কি একটা মিথেন, মিথেন কিন্তু একটা অ্যালকেন, তাই না? এখান থেকে যদি প্রত্যেকবার তুমি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করো অন্য কোনো একটা পরমাণু দিয়ে, সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা কিন্তু একটা জৈব যৌগ। ঠিক আছে, অর্থাৎ কি হাইড্রোকার্বনের সমগোত্রীয় যেগুলো আছে না সবগুলো জৈব যৌগ। যেমন আমরা দেখতে পাই, দেখো যে CH4 এটা তো একটা জৈব যৌগ, তাই না? এখানে তুমি ক্লোরিন পরমাণুতে প্রতিস্থাপন করো হাইড্রোজেনকে, তাহলে আমাদের একটা ক্লোরিন পরমাণু যুক্ত হবে এবং একটা হাইড্রোজেন কি কমে গেল। আবার যদি তুমি প্রতিস্থাপন করো তাহলে আরেকটা হাইড্রোজেন কমে গেল এবং আরেকটা ক্লোরিন কি বাড়লো। এরপর যদি তুমি আবার প্রতিস্থাপন করো, ঠিক আছে, তাহলে কি হবে, দেখো হাইড্রোজেন আরো একটা কমে গেল, ক্লোরিন আরো একটা বাড়লো। আবার যদি তুমি প্রতিস্থাপন করো তাহলে হাইড্রোজেন কি একবারে নাই হয়ে গেছে এবং সবগুলা ক্লোরিন উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এটা কি আমাদের কার্বন টেট্রাক্লোরাইড। এটা কিসে ব্যবহার করা হয় বলতো? মেইনলি আমাদের এটা ড্রাই ওয়াশের কাজে কিন্তু ব্যবহার করা হয়। আমি যেমন করে যে ড্রাই ওয়াশটা করি এই কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। আর CH3 এটা কি বলতে পারবো তোমরা? এটা হচ্ছে মেইনলি আমাদের কি ক্লোরোফর্ম। ঠিক আছে, ক্লোরোফর্ম এটা কি আমরা যে আমরা অজ্ঞান করার কাজ যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে কিন্তু তোমার এই ক্লোরোফর্ম। ঠিক আছে, এখন যদিও এর পাশাপাশি চেতননাশক হিসেবে আরো অনেক কিছু ইউজ করা হয়। তো দেখো এটা ছিল প্রাথমিকভাবে আমরা অ্যালকেন সিরিজের ক্ষেত্রে বলতে পারি কি এটাও জৈব যৌগ, এখান থেকে উদ্ভূত এটাও জৈব যৌগ, এটাও জৈব যৌগ, এটাও এবং এটাও জৈব যৌগ। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখন আমাদের একটা জিনিস দেখতে হবে, এখানে দেখো যে তোমার হাইড্রোকার্বন অর্থাৎ তাদের থেকে সৃষ্ট যৌগ হলো কি আমাদের জৈব যৌগ। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস তথ্য হিসেবে লিখছি তোমাদের জানার সুবিধার্থে, কারণ তোমরা অনেকেই থিওরিগুলো পড়ো না, তাই আমি এখানে থিওরিটা উল্লেখ করে দিচ্ছি। দেখো যে জৈব এবং অজৈব যৌগের প্রবর্তক হলো কি বার্সেলিয়াস, মানে কি বার্জেলিয়াস বলো, অর্থাৎ জৈব এবং অজৈব দুইটাকে আর কি বার্সেলিয়াস আর কি প্রবর্তন করলো। ঠিক আছে, কিসের মাধ্যমে? তিনি প্রাণশক্তি মতবাদের মাধ্যমে এটা প্রবর্তন করে। প্রাণশক্তি মতবাদটা কি? মতবাদটা হচ্ছে এরকম কিছুটা যে জৈব যৌগ আমাদের যেটা আছে সেটা মোটামুটি প্রাণীর
বা কোন একটা প্রাণের সতেজ কোনো মুহূর্ত থেকে আমাদের কি আর কি তৈরি হয়েছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা মনে রাখো যে তাহলে কি বার্সেলিয়াস কি দেন, প্রাণ শক্তি মতবাদটা দেন। এটা অনেক সময় এমসিকিউ তে আসে, ঠিক আছে। এটা কিসে আসে, এমসিকিউ তে, অ্যাডমিশন প্লাস বোর্ড কোশ্চেন। তারপরে দেখো বিজ্ঞানী উহলার খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা কি করেন, উহলার ল্যাবে কাজ করার সময় তার একটা জিনিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে তোমার কি বলতো, সেটা তোমার কিসের প্রয়োজন হয়, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম সায়ানাইড প্রয়োজন হয়, ঠিক আছে। NH4CnO, অ্যামোনিয়াম সায়ানাইড বা অ্যামোনিয়াম সায়ানাইড তোমার যখন আর কি তার প্রয়োজন হয়, অ্যামোনিয়াম সায়ানাইড যখন তার প্রয়োজন হয়, তো এটা ল্যাবে না থাকায় আর কি তিনি একটা জিনিস মিশ্রিত করে। এই মিশ্রিত করার মাধ্যমে কি কি মিশ্রিত করে সেটা আমরা দেখি এখন। তিনি এখানে মনে করো লেড সায়ানাইডের সাথে কি মিশ্রিত করে, তোমার কি বলো, লেড সায়ানাইডের সাথে আমাদের কি মিশ্রিত করে, মিশ্রিত করে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি মিশ্রিত করে আমাদের, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুটো মিশ্রিত করে, লেড সায়ানাইডের সাথে কি মিশ্রিত করলো, অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দুইটা কি করে, মিশ্রিত করে আমাদের আকস্মিকভাবে কি প্রস্তুত করে, ইউরিয়া প্রস্তুত করে, ঠিক আছে না। ইউরিয়া যার আণবিক সংকেত কি আমাদের NH2CO, ঠিক আছে, ইউরিয়া প্রস্তুত করে। এই ইউরিয়া হচ্ছে একটা আমাদের কি জৈব যৌগ। তাহলে দেখো এখান থেকে লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণে একটা কি জৈব যৌগ তৈরি হলো। তখন তিনি বুঝতে পারলেন যে বার্জেলিয়াস যে বলছিল যে প্রাণের আর কি কোন সতেজ একটা প্রাণ ছাড়া জৈব যৌগ উদ্ভাবন করা সম্ভব নয়, তাহলে তার কি তার প্রাণ শক্তি মতবাদটা একদমই মনে করা আর কি গায়েব হয়ে যায়, ঠিক আছে। তাহলে সেটাকে একটু ভুল প্রমাণিত হয় এবং এই কারণে ফ্রেডরিক উহলারকে জৈব যৌগের বা জৈব রসায়নের জনক বলা হয়, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা তোমরা একটু সুন্দর মতো করে মনে রাখবা। আচ্ছা এখন দেখো যে তোমার বিজ্ঞানী কোভ আর কি তোমার একটা জিনিস তৈরি করেন, সেটা হচ্ছে তোমার কার্বন, হাইড্রোজেন এন্ড অক্সিজেন থেকে তোমার তৈরি করে কি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। তাহলে কি প্রথমে কি লেড সায়ানাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ইউরিয়া প্রস্তুত করলো আমাদের কি উহলার, এবং এর পরবর্তীতে বিজ্ঞানী কোভ কি করলো, কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন থেকে যখন ইথানোয়িক অ্যাসিড বা মনে করো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করলো, অ্যাসিটিক অ্যাসিড তো একটা জৈব যৌগ তাই না, তখন কি প্রাণশক্তির মতবাদ ছিল এটা একদম পুরোপুরি ভাবে ভ্যানিশ হয়ে গেল, ঠিক আছে। আর একটা জিনিস এখানে লেখা আছে বিজ্ঞানী পার্থেলো মিথেন আবিষ্কার করে, এটা মনে রাখো, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস তোমরা উল্লেখ দেখতে পারো, সেটা হচ্ছে আমাদের মোটামুটি যে যখন আমাদের এই বিক্রিয়াটা আমি তোমাদের একটু দেখাই, যে ছোট্ট জায়গা আছে সেখানে আমি একটু দেখাই। বিক্রিয়াটা এরকম হবে, আমি জাস্ট শর্ট করে তোমাদের এখানেই দেখাই, ঠিক আছে। আচ্ছা দেখো তোমরা বিক্রিয়াটা এখানে বিক্রিয়াটা এরকম হবে যে লেড সায়ানাইড এটা কি করছে, বিক্রিয়া করছে কার সাথে, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, ঠিক আছে। বিক্রিয়া উৎপন্ন করছে তোমার মেইনলি প্রধান যে যৌগটা উৎপন্ন করবে সেটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানাইড উৎপন্ন করছে, এবং এইটা তোমার পরবর্তীতে আর কি এরকম হয়েছে NN1C≡O1N, এখানে একটা হাইড্রোজেন, এইটাতে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এইটাই হচ্ছে আমাদের কি ইউরিয়া, ঠিক আছে, এটাই আমাদের কি ইউরিয়া। আচ্ছা আমরা লিখলাম, তোমরা যখন লিখবে তখন তোমরা এই বিষয়গুলো তুলে নিবে। যখন তোমরা ক্লাস করবে তখন চেষ্টা করবে যে নোটগুলো এখানে লেখা আছে সেগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে পরে ওঠানোর জন্য, কারণ দেখবা তোমার তো এই জিনিসটা একবার পড়তে সময় লাগবে, বাট তোমার যখন ডিটেইলস পড়া হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু তোমার আর কি এই জিনিসটা পড়তে আর সময় লাগবে না। চলো আমরা পরবর্তী দেখি যে জৈব যৌগের নামকরণ। আমাদের কিন্তু জৈব যৌগের নামকরণ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এই নামকরণ যদি না জানো তাহলে জৈব যৌগের কিন্তু তোমার পড়তে খুবই অসুবিধা হবে, ঠিক আছে, তুমি বুঝতে পারবে না যে এটা কি হচ্ছে, ঠিক আছে। তো দেখো নামকরণ রয়েছে, নামকরণের কয়টা পদ্ধতি আছে, তিনটি পদ্ধতি, ঠিক আছে। নামকরণের কয়টা পদ্ধতি, তিনটি পদ্ধতি। আচ্ছা নামকরণের তিনটি পদ্ধতির মধ্যে দেখো প্রথমটা হচ্ছে সাধারণ পদ্ধতি, পরেরটা হচ্ছে জাতক পদ্ধতি, আচ্ছা একে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে উদ্ভূত পদ্ধতি। তোমরা হয়তো এটার সাথে বেশি পড়ছো, ঠিক আছে, উদ্ভূত পদ্ধতি, ঠিক আছে।
উদ্ভূত পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা যেটা হচ্ছে আমাদের ইউপ্যাক পদ্ধতি। ইউপ্যাকটা হচ্ছে আমাদের কি ইন্টারন্যাশনাল পদ্ধতি। এটা আমাদের কি ইন্টারন্যাশনালি যেটা করা হয়, ইন্টারন্যাশনাল, ঠিক আছে। ইন্টারন্যাশনাল যেটা করা হয় সেটা হচ্ছে এই পদ্ধতি। আচ্ছা, দেখো এখন আমরা অ্যালকেনের নামকরণটা একটু পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আমরা এখন কি চেষ্টা করব, অ্যালকেনের নামকরণটা একটু পড়ার চেষ্টা করব। দেখো এই অ্যালকেন, আমরা প্রথমে অ্যালকেন থেকে কি পড়বো, অ্যালকেনের সাধারণ সংকেত আমরা একটু জানবো। দেখো তাহলে অ্যালকেনের সাধারণ সংকেত কি, অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে একটু আগে বললাম CN, কার্বন সংখ্যা এইচ এ হবে নিচে 2n প্লাস 2। এখানে n কি, n যে কোনো একটা সংখ্যা 1 2 3 4 5 6 যা হয় সেটা হচ্ছে আমাদের কি এখানে n। এখন দেখো প্রথমে আমরা একটা জিনিস সহজে জানি, দেখো যে তোমরা কি বলতে পারো, বিউটেন, ঠিক আছে। বিউটেন কি, আমরা প্রথমটা কি জানি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, অর্থাৎ কি চারটা কার্বন যেখানে আছে সেটা হচ্ছে আমাদের কি বিউটেন। আচ্ছা, এখন যদি কার্বন সংখ্যা কত, চারটা, তাহলে আমাদের সংকেতটা কি হবে, দেখো যদি আমরা বসাই তাহলে 4 কে 4, 4 দুগুণ 8 প্লাস কি 2 10, তাহলে C4H10, এটা আমাদের কি সংকেত হবে, আমাদের তাহলে বিউটেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, বিউটেন লেখার ক্ষেত্রে এখন তুমি এটাকে গঠনে কিভাবে লিখবা, গঠনগত ভাবে তোমাকে একটা কাজ করতে হবে। প্রথমে তুমি লিখবা CH3, ঠিক আছে, এবং শেষে লিখবা তুমি কি CH3, ঠিক আছে, CH3, মাঝখানে যা থাকবে সবগুলো CH2 হবে, CH2 বন্ড CH2, এটা অ্যালকেনের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এটাকে তুমি শর্টকাটে কিভাবে লিখতে পারতো, দেখো তাহলে তোমরা প্রথমে এবং শেষে কি CH3 দিবা, তারপরে কার্বন সংখ্যা পড়তে দেখো, এই একটা কার্বন একটা কার্বন দুইটা, তাহলে আর কত লাগবে, দুইটা, তাহলে দুইটা CH2 দিয়ে দিলাম। তাহলে শর্টকাটে কি লিখবা তুমি, যে CH3 বন্ড CH2, এখন এখানে লাস্টে CH3 দিবা, দুইটা CH3 যখন দিলা তাহলে কয়টা, দুইটা কার্বন, তখন আর কয়টা কার্বন লাগবে তোমার, দুইটা, CH2 2। এইভাবে তোমরা কিন্তু সংকেতটা অ্যালকেনের ক্ষেত্রে লিখতে পারো। আমরা কিন্তু এইভাবে কিন্তু অ্যালকেনের সংকেতগুলো নেব, যেমন বিউটেন, তারপরে আমরা এরপরে তোমাদের কি নির্ণয় করতে পারি, দেখো বিউটেনের পরে মনে করো আমরা হেক্সেন, তারপরে অক্টেন, এগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে। তাহলে হেক্সেনের সংকেত কি হবে, দেখো হেক্সেন, দেখো এটা হচ্ছে আমরা যদি হেক্সেন দিই, আচ্ছা একটু যদি আমরা হেক্সেন দেখার চেষ্টা করি, আমরা যদি একটু হেক্সেন দেখি, দেখো হেক্সেনের সংকেতের ক্ষেত্রে কি হবে, দেখো তো হেক্সেন, ঠিক আছে। হেক্সেনটা হচ্ছে আমাদের কি, হেক্সেন মানে কি হেক্সা, হেক্সা মানে কি 6টা কার্বন, তাই না। মানে কার্বন সংখ্যা 6 হলে এই ফর্মুলাতে বসলে কত হয়, 6 দুগুণ 12 প্লাস 14, হাইড্রোজেন হয় আমাদের কত, 14। তাহলে এই সংকেতটা আমরা কিভাবে লিখবো, CH3 লিখলাম প্রথমে, CH3 লিখলাম কি শেষে, মাঝখানে CH2 আমরা কয়টা লিখবো, দেখো তো একটা 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 দুইটা, তাহলে আর আমাদের কয়টা লাগবে, তাহলে এখানে দেখো এখানে আমাদের লাগবে হচ্ছে আরো 4টা, তাহলে CH2 4টা। এইটা হচ্ছে আমাদের কিন্তু হেক্সেনের সংকেত। তো এইভাবে কিন্তু আমরা সহজেই কিন্তু চাইলে অ্যালকেনের নামকরণটা করতে পারি, ঠিক আছে। নামকরণটা তো মেইনলি অ্যালকেনটা কিভাবে চিনতে পারি বা অ্যালকেনের সংকেতগুলো লিখতে পারি। নামকরণ তো মনে করো এটা হয় যে আমরা জানি যে 5টা হলে কি পেন্টেন, 6টা হলে হেক্সেন, 7টা হলে হেপটেন, 8টা হলে অক্টেন, তারপরে কি 9টা হলে কি উনডিকেন, 10টা হলে কি ডেকেন, সাধারণত 10টা পর্যন্ত আমাদের কি আসে, ঠিক আছে। এরপরে মনে করো আমাদের আসে হ্যাঁ আর কি যেগুলো আছে সেগুলো আমরা কি চাইলে পরবর্তীতে আমরা কি সলভ করতে পারবো। আচ্ছা, এখন আমাদের যেটা আসি, তাহলে তোমাদের এখানে একটা জিনিস শর্ট নোট হিসেবে মনে রাখতে পারো, যে একটা জিনিস আমি লিখে দিই, যে দুই পাশে CH3 মাঝে CH2, ঠিক আছে। এইটা CH2 কত হবে, যে n, এটা হচ্ছে তোমার আর কি সংকেত, ঠিক আছে। তাহলে তুমি একটা অ্যালকেনটা কিভাবে চিনতে পারো, দেখো CH3 লিখবা, তারপরে CH2, এটাকে আমি n নাম্বার দিলাম, যতগুলো করতে লাগে, সাথে CH3, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন দেখো এর পরবর্তীতে আমরা পরবর্তী স্লাইডে দেখো কি আছে আমাদের, পরবর্তীতে আমরা অ্যালকাইলের বিষয়ে আসবো। আচ্ছা, অ্যালকাইলটা কি বলতো, এখন দেখো আমাদের CH4 যেটা আছে, CH4 হতে একটি হাইড্রোজেন অপসারিত হলে তা কি হয়, তা মিথাইল মূলক, তা কি হয়, তা মিথাইল। একটা হাইড্রোজেন
অপসারিত হচ্ছে কি একটা কম বলতে হবে, যেমন কি CH3, এটা হচ্ছে একটা আমাদের কি মিথাইল মূলক, এখানে বন্ড থাকবে একটা, এটা হচ্ছে আমাদের কি মিথাইল মূলক, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন এই মিথাইল মূলকটাকে কিন্তু সহজেই শিখতে পারি, এখন আমরা অলরেডি কিন্তু বলে দিছি মিথাইল কোনটা এবং ইথাইল কোনটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমাদের কি এখন মিথাইল মূলক কোনটা আমরা বললাম, বন্ড CH3, তাহলে এখান থেকে কি আছে দেখো, CH4 হতে একটা হাইড্রোজেন কি মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, এটা মাইনাস চিহ্ন আর কি, আমি জাস্ট এটা বললাম, বলার সুবিধার্থে বলছি। আচ্ছা, ইথাইল কি, ইথাইল মূলকটা কি হচ্ছে তোমার কি, জাস্ট একটা জিনিস কি, যত তুমি CH2 লাগাবা তত মূলক বাড়বে। এখন তুমি যদি ইথাইল মূলক চাও তাহলে কি হবে তোমাদের, CH3 CH2, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে তোমাদের কি ইথাইল মূলক, জাস্ট তোমরা কি একটা করে CH2 বাড়াই দিবে, তাহলে তোমাদের সেটা হবে কি তোমাদের ইথাইল মূলক, ঠিক আছে। এখন দেখো, এখন তোমরা যদি বলো যে ভাই প্রোপাইল মূলক কি হবে, প্রোপাইল মূলক, আচ্ছা ইথাইলটা কোথা থেকে আসছে, C3H, কোনটা থেকে হবে তোমাদের বলো, C3H আমাদের আচ্ছা এখান থেকে তোমরা কাজ করো, এটা তোমাদের লাগবে না, এটা তোমাদের লাগবে না, এই মাইনাস চিহ্ন বাদ দাও, মিথাইল মূলক ইথাইল মূলক, তুমি হচ্ছে একটা জিনিস মনে রাখবা, একটা করে আমরা কি CH2 বাড়াবো, সেটা মূলক বাড়বে। এখন তোমাদের বলা হয় যে প্রোপাইল মূলক কোনটা, দেখো এটা যদি তোমাদের বলা হয় যে ভাই প্রোপাইল মূলক কোনটা, প্রোপাইল মূলকের ক্ষেত্রে কি হবে আমাদের, দেখো একটা জিনিস, CH3 বন্ড CH2 বন্ড CH2 মনে করো, এইটা মনে করো আমাদের কি একটা প্রোপাইল মূলক, ঠিক আছে, একটা মনে করো এটা কি আমাদের প্রোপাইল মূলক, এটা হচ্ছে আমাদের কি আনসার, CH2 তুমি আগে দিয়ে লিখবা, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা মূলক নির্ণয় করতে পারি। তাহলে এটা সংক্ষেপে আমরা লিখতে পারি কি C2H5, ঠিক আছে, এটা লিখবে কি C3H7, তাহলে কি প্রোপাইল, তাহলে কি প্রোপেন থেকে একটা হাইড্রোজেন বার, ইথেন থেকে একটা হাইড্রোজেন বার, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে, জাস্ট এই বিষয়টা মাথায় রাখবা। আচ্ছা, অনেক সময় আমরা কিন্তু যৌগের গঠন দেখে যৌগ চিনতে পারি না, যেমন আমরা হেক্সেনের একটু উদাহরণ একটু আগে আমরা টানলাম, হেক্সেন কিন্তু আরেকভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। দেখো তো হেক্সেনটা, যেমন হেক্সেন আমরা এখানে লিখলাম, যেমন উদাহরণটা দিব আমরা হেক্সেন, একটা জিনিস দেখো তো তোমরা, হেক্সেনের সংকেত কি ছিল, সংকেত ছিল আমাদের C6H14, তাই না। আচ্ছা, এখন দেখো হেক্সেন নরমাল, ঠিক আছে, নরমালি যেটা আমরা হেক্সেন লিখি, নরমাল ভাবে আমরা যেটা হেক্সেন লিখি সেটা দেখো তো এরকম না কিছুটা, CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে আমাদের হেক্সেনের সংকেত, কারণ দেখো 6টা কার্বন, সবগুলো মাঝখানে CH2, দুই পাশে CH3, তাই না, তাহলে আমাদের কয়টা হবে হেক্সেন। বাট দেখো এইটা যদি আমরা অন্যভাবে একটু লিখি, ঠিক আছে, এর ডিফারেন্ট ভাবে লিখি, দেখো ডিফারেন্ট ভাবে যদি আমরা লিখি, ডিফারেন্ট ভাবে কিভাবে লিখবো ভাইয়া, দেখো CH3 দিলাম আমরা, তারপরে মনে করো CH2, তারপরে মনে করো CH কত 2, আচ্ছা আমরা দুটো CH2 দিলাম, তারপরে মনে করো আমরা CH দিলাম, তারপরে আমরা মনে করো এদিকে CH3 দিলাম, তারপরে আমরা এদিকে মনে করে দিলাম কি, এদিকে আমাদের যেটা বাকি থাকে CH3, এটা আমাদের বাকি থাকে কোনটা CH3, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো, আমাদের এইটা কি বলবা, তুমি নরমাল ভাবে এটাকে তুমি কি বলতেছো, দেখো নরমাল ভাবে তুমি এটাকে বলতেছো কি, নরমাল ভাবে এটা হচ্ছে আমাদের কি হচ্ছে হেক্সেন, ঠিক আছে না, হেক্সেন। আচ্ছা, হেক্সেন এটা কত দিয়ে আসছে, C6H14, ঠিক আছে। আবার এটা দেখো কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, আবার দেখো হাইড্রোজেন সংখ্যাগুলো 14 হয়, অর্থাৎ এটাও তোমার কি C6H14, বাট এটা কি হেক্সেন হবে, হেক্সেন এটা, এই হেক্সেন এটা কি হবে না, এটা হেক্সেন হবে না। তাহলে দেখো গঠন দেখো কিন্তু আমাদের যৌগ কিন্তু অনেক সময় চিন্তা হয়। তাহলে এখন এটা আমরা কিভাবে কি করব, এখানে আসছে আমাদের নামকরণের বিষয়টা, ঠিক আছে। যখন তোমার এরকম হবে একটা, এটাকে একটা প্রধান শাখা না বড় শাখা, তার মধ্যে থেকে একটা চেইন আকারে আরেকটা, মনে করো একটা চেইন থেকে তুমি মনে করো একটা সোজা রাস্তা গেছে, একটা সোজা রাস্তা মনে করো ঢাকা থেকে মনে করো রাজশাহী দিয়ে গেছে, সেখান থেকে মনে করো একটা রাস্তা বের হয়ে মনে করো টাঙ্গাইলে দিয়ে গেছে, ঠিক আছে। ওই যে টাঙ্গাইলের যে রাস্তা সেটা হচ্ছে তোমার কি একটা শাখা, মানে উপশাখা, তাহলে কি হচ্ছে আমার তোমার এই যে এইটা হচ্ছে আমাদের কি, তাহলে এখন দেখো এইটা হচ্ছে আমাদের কি প্রধান শাখা, এটা আমাদের কি প্রধান শাখা বা প্রধান চেইন, ঠিক আছে, প্রধান শাখা, ঠিক আছে। এই যে প্রধান শাখা নির্ণয়টা আমরা শিখতে হবে নামকরণের জন্য, কারণ প্রধান শাখা অনুযায়ী আমাদের কিন্তু
নামকরণটা হবে। এখন দেখো, তাহলে এখন আমরা প্রধান শাখা দেখো কয়টা কার্বন রয়েছে, যে শাখাতে সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাবো আমরা সেটাই কিন্তু আমাদের প্রধান শাখা, ঠিক আছে। তাহলে এইটার নাম কি দেখো, এই দিক থেকে যদি আমরা হিসাব করি দেখো 2 নাম্বার কার্বনে একটা মূলক রয়েছে, কি মূলক? মিথাইল মূলক। যে দিক থেকে আমার আর কি মূলকটা কাছে থাকবে সেই দিক থেকে কিন্তু আমাদের নামকরণের নাম্বারিংটা করতে হবে। দেখো আমরা নাম্বারিং যদি করি, এটা কয় নাম্বার কার্বন? 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি 5 হয় তাহলে আমাদের নামকরণ কিভাবে হয় বলতো, যে আর কি কার্বনে তোমার আর কি মূলক থাকবে সেই কার্বনের ওই মূলকটার নামটা আগে দিয়ে এবং নাম্বারটা উল্লেখ করে আমরা নামকরণ করতে হবে। যেমন দেখো কয় নাম্বার কার্বনে আছে? 2 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল। তাহলে আমরা লিখব এখানে 2 মিথাইল, 2 মিথাইল। আর এখানে কি দেয়া আছে দেখো, কয়টা কার্বন আছে মূল শাখায়? 1টা 2টা 3টা 4টা 5টা। 5টা কার্বন তাহলে কি হয়, এই যে এটা অ্যালকেন তাহলে সেটা হবে কি আমাদের পেন্টেন। তাহলে 2 মিথাইল পেন্টেন, এটা হচ্ছে আমাদের এটা। তাহলে কি হেক্সেন হলো? হলো না। তাহলে আমাদের হলো কি, এটা 2 মিথাইল পেন্টেন। তাহলে আমাদের এই নামকরণের এই বিষয়গুলো সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ আমরা যৌগ দেখে গঠন দেখে অনেক সময় কিন্তু আমাদের চিনতে হয়। আচ্ছা, এরপরে চলো আমরা আরেকটা অনেক দেখার চেষ্টা করি, প্রধান শাখা চিহ্নিতকরণ করা আমাদের। এখন দেখো আমরা কিন্তু প্রধান শাখার সাথে আরো অনেক ভাবে চিনতে পারি। যেমন দেখো CH2 লিখি আমরা, প্রথমে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে। এই পাশে মনে করো আছে বন্ড CH2 বন্ড CH3। এখন বলো তো এখানে প্রধান শাখা কোনটা? আমরা যদি এখানে আর কি নির্ণয় করতে চাই, তাহলে এখানে প্রধান শাখা কোনটা হবে? দেখো যদি আমরা এই বরাবর গুনি এইভাবে, তাহলে কার্বন কয়টা হয় দেখো তো? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে আমরা এই বরাবর গেলে কয়টা কার্বন পাচ্ছি? 7টা। এখন আরেকটা দেখো তো, তাহলে এই বরাবর এইভাবে আসি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। যেখানে কার্বন সংখ্যা বেশি পাবা যেভাবে গেলে সেটাই হচ্ছে আমাদের কি প্রধান শাখা। তাহলে আমাদের এখানে প্রধান শাখা কোনটা? এই যে এইভাবে যে এইটা হচ্ছে আমাদের কি প্রধান শাখা। তাহলে মূলক কোনটা? মূলক হচ্ছে আমাদের এইটা। এখন দেখো এই দিক থেকে গেলে মূলকটা আগে পড়ে নাকি এই দিক থেকে গেলে? দেখো তো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার কার্বনের মূলক পড়তেছে এই দিক থেকে গেলে। আর যদি এই দিক থেকে যাই দেখো 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বনের মূলক পড়ছে, তাহলে আমরা কোন দিক থেকে নামকরণ করব? নামকরণ করব আমরা আর কি এই দিক থেকে। তো নামকরণ কোন দিক থেকে করব? এই দিক থেকে। তাহলে এই 1 নাম্বার কার্বন হবে এইটা, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা হচ্ছে আমাদের কত? 8 নাম্বার কার্বন। তাহলে একটা জিনিস দেখো আমাদের, তাহলে এটা হচ্ছে কি 8 নাম্বার কার্বন। তাহলে আমাদের 4 নম্বর কার্বনে কি আছে? মূলক। কি মূলক আছে? ইথাইল মূলক। দেখো CH3 CH2 কি মূলক? ইথাইল মূলক। এখন দেখো তাহলে আমাদের এটার নাম কি হবে? দেখো নামটা আমি বলে দিই তোমার, কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন। তাহলে কি হবে আমাদের? 4 ইথাইল, 4 ইথাইল। আর এটা কি 8টা আছে, তাহলে কি হবে? অক্টেন, 4 ইথাইল অক্টেন, ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদের একই সাথে যদি দুইটা মূলক থাকে সেই হিসেবে তোমরা কিভাবে নামকরণ করবা সেইটা আমি একটু তোমাদের দেখানোর চেষ্টা করি, মনে করো, ঠিক আছে। একটু ডিভাইড করে নি। আচ্ছা, এখন দেখো এরকম দেয়া আছে, মনে করো আমি একটু ছোট করে লেখার চেষ্টা করি। CH2 বন্ড CH, আচ্ছা CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH বন্ড CH, আচ্ছা এখানে CH3, ঠিক আছে। আচ্ছা এখানে মনে করো এটা মনে করো এখানে CH আছে, এখানে মনে করো এই কার্বনে মনে করো আছে আমাদের কি দেখো, এই কার্বনে মনে করো আমাদের আছে এখানে তোমার CH3, আর এই কার্বনে মনে করো আমাদের আছে C2H5, ঠিক আছে। আচ্ছা এই কার্বনে নাম প্রথমে তোমাদের জটিল না শিখাই, প্রথমে একটু আমরা সিকোয়েন্স অনুযায়ী শেখানোর চেষ্টা করি, মনে করো। আচ্ছা প্রথমে আমরা সিকোয়েন্স অনুযায়ী শেখানোর চেষ্টা করি।
এখন দেখো এখানে মনে করো CH2 এখানে CH বন্ড CH C2H5। এখন একটা জিনিস দেখো তো, তোমরা এই ক্ষেত্রে নামকরণটা কিভাবে করবা? দেখো তো এইভাবে নামকরণটা কিভাবে করবা। দেখো এখানে যে প্রধান চেইন কোনটা সেটা তুমি বুঝতেই পারছো, তাই না? যে এইটা হবে আমাদের প্রধান চেইন, এইটা কি আমাদের প্রধান চেইন, প্রধান শাখা। তো এখানে কয়টা কার্বন আছে? এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। বোঝা যাচ্ছে এটা হেপটেনের কোন একটা কিছু। এর যৌগটা দেখো কি হবে, এই দিক থেকে যদি যাই তাহলে 2 নাম্বার যে কার্বন, 2 নাম্বার কার্বনে মিথাইল মূলকটা হচ্ছে। আর এদিক থেকে যদি আমরা আসি তাহলে এটা 3 নাম্বার কার্বনে আমাদের ইথাইল মূলকটা আছে। যেহেতু এদিক থেকে আমাদের মূলকের ক্ষেত্রে এই মিথাইল মূলকটা আগে পড়ছে, এখন তুমি কি করবা? মিথাইলটা আগে করবা নাকি ইথাইলটা আগে দেখবা? এখন দেখো নরমাল ভাবে আমরা চিন্তা করি কোনটা সক্রিয়তা বেশি, ঠিক আছে? কোনটা সক্রিয়তা বেশি সেই জিনিসটা আমাদের কিন্তু চিন্তা করতে হবে। যেটা সক্রিয়তা বেশি আমরা সেই অনুযায়ী নাম্বারিং করব, ঠিক আছে? তারপরে যেহেতু এই দিক থেকে আমাদের কি কাছে হচ্ছে, তাহলে আমরা 1 নাম্বার কার্বন এটা 2 3 4 5 6 এবং 7 নাম্বার এভাবে নাম্বারিং করব। এরপর দেখো এখন নামকরণের ক্ষেত্রে আমরা কি দেখব? 2 নাম্বার কার্বনে কি আছে? মিথাইল। মিথাইলের কি এম, ঠিক আছে? আর 5 নাম্বার কার্বনে আছে ইথাইল। এই নামকরণের ক্ষেত্রে একটা জিনিস দেখবা যে এ বি সি ডি ই এই যে আমাদের অ্যালফাবেট গুলো আছে, এই অ্যালফাবেট অনুযায়ী যেটা আগে আসে সেটাকে আমাদের আগে নাম লেখার ক্ষেত্রে লিখতে হবে। কিন্তু নাম্বারিং যখন করবা, এই নাম্বারিং করার ক্ষেত্রে কিন্তু তোমাকে আবার সক্রিয়তা অনুযায়ী কোনটা বেশি এবং কোনটা কম এটা দেখতে হবে। যেমন দেখো তাহলে এটার নাম কি হবে? মিথাইলের এমটা কি পরে যায় আর ইথাইলের ইটা কি আগে আসে, কারণ এ বি সি ডি ই এটা কিন্তু আগে। তাহলে আমরা কি লিখবো এখানে? তোমার 5 ইথাইল, 5 ইথাইল, 5 ইথাইল এর মাঝখানে কিন্তু হাইফেন দিতে হবে, ঠিক আছে? এখানে কিন্তু গ্যাপ দেওয়া যাবে না। কয় নাম্বার কার্বনে মিথাইল আছে? 2 নাম্বার কার্বনে 2 মিথাইল, 5 ইথাইল 2 মিথাইল কি হবে আমাদের? হেপটেন। হ্যাঁ 7টা আছে তাই আমাদের কি হবে? হেপটেন, ঠিক আছে? আচ্ছা যেহেতু আমাদের 7টা আছে আমাদের কি হবে? হেপটেন। আমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আমাদের নামকরণগুলোকে চালিয়ে যাব, ঠিক আছে? আশা করি তোমরা কি এই বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এর পরবর্তী তোমাদের একটা কথা কি আমাদের যেহেতু আছে দুইটা যেহেতু প্র্যাকটিস করালাম, এখান থেকে কিন্তু আমরা চাইলে আরো অনেক কিছু প্র্যাকটিস করাতে পারি। আচ্ছা এখন দেখো তোমাদের যদি একটা জিনিস আমি প্র্যাকটিস করে দেখো তো এইটা কি হবে? দেখো তো CH3 বন্ড CH বন্ড CH বন্ড CH বন্ড CH2 বন্ড CH3, ঠিক আছে? এইটা দেখো এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, সরি CH3 CH3, এখানে যদি মনে করো CH2 বন্ড CH3 এটা থাকে, তাহলে তোমরা নামকরণটা কিভাবে করবা? দেখো এই ক্ষেত্রে দেখো আমরা প্রধান শাখা নির্বাচন করার ক্ষেত্রে কি হয় দেখো সোজাসুজি যায়, এটা কয়টা কার্বন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আচ্ছা আবার যদি আমরা এইভাবে যাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আমরা যে কোনো ভাবে একটা যাইতে পারি। তো চলো আমরা সোজাটাই নিই, ঠিক আছে? সোজাটাই নিই, সমান সংখ্যক যেহেতু আছে। এখন দেখো আমরা নাম্বারিংটা কোন দিয়ে করব? মিথাইল এবং ইথাইলের যে কাছাকাছি আছে কোনটা? 2 নাম্বার কার্বনে যেহেতু আমাদের মিথাইল মূলক আছে তাই আমরা 2 নাম্বার কার্বনটাই আর কি নিব এখানে। তো এখানে কি হবে দেখো আমাদের 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি আছে? এই মূলকটা হচ্ছে আমাদের কি ইথাইল মূলক, দুইটা মিথাইল মূলক। তাহলে আমাদের নামকরণ কি হবে? ইথাইলের ইটা আমাদের আগে আসবে, তাহলে 4 কি আসবে? ইথাইল, 4 ইথাইল। এখন দেখো এখানে একটা মিথাইল মূলক আছে, এখানে একটা মিথাইল মূলক আছে, দুইটা মিথাইল থাকলে কি হয়? ডাই, ডাই মানে কত? 2, ট্রাই মানে 3, টেট্রা মানে কত? 4। তাহলে কি হবে? 4 ইথাইল, 2 নাম্বার কার্বনে একটা আছে কমা দিয়ে 3 নাম্বার কার্বনে দুইটা আছে আমাদের মিথাইল, তাহলে 4 ইথাইল 2 3 কি হবে? ডাই মিথাইল, 2 3 কি? ডাই মিথাইল। কয়টা কার্বন আছে টোটাল আমাদের? 1 2 3 4 5 6, 6টা, 6টা থাকলে কি হবে আমাদের? হেক্সেন, ঠিক আছে? এই যে এই নামকরণগুলো তোমরা কিন্তু এই নামকরণগুলো একটু শেখার চেষ্টা করবে। নামকরণগুলো যদি শিখতে না পারো তাহলে কিন্তু তোমাদের পরবর্তীতে সমস্যা হবে। যারা তোমরা ভিডিওটা দেখবে তারা কিন্তু সাথে সাথে তোমরা একটু উঠাই নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা এর পাশাপাশি তোমাদের যদি আমরা একটু বলি যে কিছু কিছু জিনিস থাকে, যেমন নামকরণের ক্ষেত্রে
যদি ক্লোরিন থাকে, ঠিক আছে, ক্লোরিন থাকলে নামকরণের ক্ষেত্রে কি হয়? ফ্লোরো, ফ্লোরো। আচ্ছা, ব্রোমিন থাকলে কি হয় আমাদের? ব্রোমো, ব্রোমো। আয়োডিন থাকলে কি হয় আমাদের? আয়োডো, আয়োডো। ঠিক আছে। আচ্ছা, আর যদি NO2 থাকে আমাদের কি হয় তাহলে? দেখো NO2 থাকলে আমাদের হয় কি? নাইট্রো। NO2 থাকলে আমাদের হবে কি? নাইট্রো। NO2 থাকলে আমাদের হবে কি? নাইট্রো। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রেখে আমাদের নামকরণ করতে হবে, ঠিক আছে? তো চলো এরকম একটা নামকরণ কিন্তু আমরা চাইলে দেখতে পারি, ঠিক আছে? এরকম একটা নামকরণ আমরা দেখতে পারি। আচ্ছা, এখন দেখো আমাদের সক্রিয়তা বিষয়টা কিন্তু আমাদের উল্লেখ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো সক্রিয়তা আমি তোমাদের একটু উল্লেখ করি। সক্রিয়তা বিষয়টা আমাদের যদি আগাই জানাই, সক্রিয়তা কয়েকটা সক্রিয়তা উল্লেখ করি, ঠিক আছে? যেমন কি ক্লোরিনের সক্রিয়তা এক্ষেত্রে ব্রোমিনের সক্রিয়তা তার চেয়ে একটু কম, তারপরে মনে করো আয়োডিনের সক্রিয়তা আরেকটু কম, তারপরে মনে করো নাইট্রো যেটা আছে আমাদের নাইট্রো সক্রিয়তা আমাদের আরেকটু কম, NO2 নাইট্রো মূলক, এবং তার চেয়ে কম হচ্ছে কি আমাদের মিথাইল মূলকের সক্রিয়তা, ঠিক আছে? এটা কিন্তু আমাদেরকে জানতেই হবে, মিথাইল মূলকের সক্রিয়তা কিন্তু আমাদের তার থেকেও কম। আচ্ছা, এই সিরিজ যদি জানো তুমি তাহলে দেখো আমরা এই সিরিজ পরে আমরা জিনিস লিখে দিছি, আমি দেখো তোমাদের অনেক সময় অনেকটা মনে থাকে না, তোমরা বিষয়টা লিখে নিবা যে ইংরেজি বর্ণ অনুযায়ী যে বর্ণ আগে আসবে, আচ্ছা আজীবন মানটা দন্তস্ব হবে এখানে আসবে, সেটি আগে লিখে নামকরণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে যখন নাম্বারিং করব, অর্থাৎ 1 2 3 4 করে নাম্বারিং করব, কোন দিক থেকে আগে হবে সেক্ষেত্রে কার সক্রিয়তা কেমন সেই অনুযায়ী নামকরণ করতে হবে, আর লেখার সময় বর্ণমালা অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিন্তু আর কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দেখো আমরা এখন সেই অনুযায়ী একটা জৈব যৌগ দিই, মনে করো CH3 যোগ CH যোগ CH যোগ CH2 যোগ CH3। এখন দেখো এখানে আমাদের দেখো, আচ্ছা এখন দেখো এটা হয়নি, আরেকটা আমরা একটু অ্যাড করি, চলো অ্যাড করে দেখো সুন্দর মতো করে। যদি আমরা অ্যাড করি তাহলে হয়তো আমাদের বোঝা যাবে, ঠিক আছে? আমরা যদি অ্যাড করি CH2 CH, তারপরে মনে করো একটা CH3 দিলাম আমাদের, তাহলে এখানে যদি আমরা ব্রোমিনটা, ঠিক আছে, ব্রোমিনটা এখানে দিলাম, দেখো তাহলে এখানে মনে করো আমাদের মিথাইল মূলক CH3, এখানে মনে করো আর কি মূলক হচ্ছে আমাদের কত 3 নাম্বার কার্বন। আচ্ছা, এখন মনে আমাদের এখানে মনে করো ব্রোমিন আছে, ব্রোমিন, আর আরেকটা দেখো এখানে আমাদের CH3 মনে করে এটা, ঠিক আছে? আমাদের কি CH3 সরাসরি আমাদের আছে। এই ক্ষেত্রে তুমি কিভাবে আর কি শিকলটা করবে দেখো তো। প্রধান শিকল তো আমাদের এটা বোঝাই যাচ্ছে, প্রধান শিকল আমাদের কোনটা দেখো তো। প্রধান শিকল আমাদের হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের প্রধান শিকল। এখন দেখো তুমি যদি এই দিক থেকে আসো তাহলে 2 নাম্বার কার্বনে কি আছে? ব্রোমিন। এদিক আবার এদিক থেকে যদি যাও তাহলে কি 2 নাম্বার কার্বনে কি আছে? আমাদের মিথাইল গ্রুপ। এখন দেখো এখন তুমি নামকরণের ক্ষেত্রে নাম্বারিংটা কিভাবে করবা? ওই যে বলছিলাম সক্রিয়তা, সক্রিয়তা কার বেশি ছিল? ক্লোরিনের পরে ব্রোমিন, ব্রোমিনের পরে কি ছিল আমাদের? আয়োডিন, আয়োডিনের পরে নাইট্রোমূল, তারপরে ছিল আর কি এটা। এন্ড সক্রিয়তার দিক থেকে বিবেচনা করলে কি হবে? ব্রোমিনের সক্রিয়তা কার সাথে বেশি? এই মিথাইল গ্রুপের সাথে বেশি। তাহলে আমরা নামকরণের ক্ষেত্রে এটা কি বলবো আমরা এখানে দেখো তো। তাহলে এই দিক থেকে নামকরণ করতে হবে। এখন এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নম্বর, আর এটা কত 4 নম্বর। তাহলে আমরা নামকরণটা কিভাবে করব দেখো তো। কয় নাম্বার কে? এন্ড ব্রোমিনের কি আছে? নাম যখন নাম লিখবা সেক্ষেত্রে অ্যালফাবেট অনুযায়ী লিখবা। যেহেতু বিটা আগে আসে মিথাইলের এম এর চেয়ে, তাহলে বিটা আগে আসবে। তো কয় নাম্বার কার্বনের ব্রোমিন আছে? 2 নাম্বার। এই কি হবে? 2 ব্রোমো। আমি তো বললাম ব্রোমিন থাকলে ব্রোমো হয়। 2 ব্রোমো। কত নাম্বার কার্বনে আছে আমাদের মিথাইল গুলো? 3 মিথাইল। 2 ব্রোমো 3 মিথাইল। এটা কি আমাদের চারটা আছে, তাহলে কি হয় আমাদের? বিউটেন। লিখে দিলাম আমরা কি? বিউটেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি তোমাদের আমি বলি আরেকটা যদি এখানে দেখাই, তোমার এখানে কি দিবা তোমরা? এটা একটু আমাদের একটু সুন্দর দিবে। CH3 CH বন্ড CH বন্ড CH2 বন্ড CH বন্ড CH3। এখান থেকে মনে করো এখানে আছে মনে করো ব্রোমিন, আর তোমার এখানে আছে মনে করো কি? ক্লোরিন, ঠিক আছে? মাঝখানে আছে মনে করো কি? মিথাইল গুলো।
এখন তুমি নাম্বারিংটা কিভাবে করবা, তুমি বলো তো এখন তুমি নাম্বারিংটা কিভাবে করবা। দেখো সবচেয়ে বেশি কোনটা, ক্লোরিন, আমরা তো বলেই দিছি তাই না, যে ক্লোরিন গ্রেটার দেন কি ব্রোমিন গ্রেটার দেন কি এখানে মিথাইল গ্রুপ, আর কি আমরা এখানে দেখলাম। তাহলে আমাদের কি দেখতে হবে ক্লোরিন কোন দিক থেকে আগে আছে, এদিক থেকে করলে 2 নম্বরে ক্লোরিন, আর এদিক থেকে যদি করি আমরা কি 5 নম্বরে ক্লোরিন। তাহলে আমরা নামকরণের নাম্বারিং কোন দিক থেকে হবে, এটা যেহেতু আমাদের প্রধান শাখা, এটা আমাদের প্রধান শাখার নামকরণের নাম্বার হবে এই যে এটা 1 2 3 4 5 6, ঠিক আছে। এখন জাস্ট নামকরণ করব, নামকরণের ক্ষেত্রে যে ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী নামকরণ করতে হবে। তো দেখো কি হয়, যে নামকরণ করি আমরা, তাহলে আমরা 2 নম্বর কারণে ক্লোরিন আছে, ক্লোরিনের কি আসবে ক্লোরো সি তো পরে, ব্রোমিনের কি আসবে ব্রোমোর বি, আর কি বিটা কিন্তু অ্যালফাবেট অনুযায়ী আগে আছে, আর মিথাইলের এম তো কিন্তু অনেক পরে। তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে, আমাদের কয় নাম্বার কারণে ব্রোমিন আছে 5 নাম্বার, তাহলে আমরা লিখে রাখবো 5 ব্রোমো, তারপরে কয় নম্বরে ক্লোরিন আছে 2 নম্বর, ক্লোরিন সি আগে 2 ক্লোরো, 5 ব্রোমো 2 ক্লোরো, 5 ব্রোমো 2 ক্লোরো, কয় নম্বর কারণে মিথাইল আছে, আমাদের কত নম্বর কার্বনে 4 মিথাইল। দেখো এখানে 4 মিথাইল, তারপরে আমাদের কি আছে, এটা কয়টা কার্বন আছে, 6টা হেক্সেন, ঠিক আছে। তো আশা করি তোমরা অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে কোনটা কিভাবে দিবা মূলক সহ আমি দেখাই দিছি। এরপরে তোমাদের বইয়ে যে মূলকগুলো আছে আমাদের থায়াল মূলক, অল মূলক, এল মূলক, আর কি অ্যালডিহাইড, কিটোন মূলক, এগুলো সবগুলো তোমাদের জানতে হবে। যখন তোমাদের নামকরণ একদম শেষের দিকে যাবে তখন আমি একটা কম্বাইন করব, এখানে তোমার অ্যাসিড মূলক থেকে শুরু করে অ্যালডিহাইড, কিটোন, তোমার তারপরে এই যে অ্যালকিন, অ্যালকেন, অ্যালকাইন, তারপরে মনে করো তোমার কি মিথেন, মিথাইল মূলক, ইথাইল মূলক, সবকিছু মিক্সড করে আমি তোমাদের আর কি সুন্দর মতো করে একটু পড়াবো, ঠিক আছে। তো আজকে নামকরণ বা অর্গানিক কেমিস্ট্রি যেটুকু অংশ নামকরণ করলাম অ্যালকেন, আজকে এই পর্যন্তই। আগামী কালকে ইনশাআল্লাহ অ্যালকিন এবং অ্যালকাইন এই দুইটার নামকরণ আমি শেষ করে দেব, এবং তারপরে আমরা কি করব অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিডের নামকরণ শেষ করব। তারপরে আমরা একটা কি অ্যামাইডের নামকরণ করিয়ে একদম একটা মিক্সড নামকরণ করাবো। যদি নামকরণ করা হয়ে যায় তারপরে তোমার অর্গানিক কেমিস্ট্রি শিখতে আর খুব বেশি দেরি লাগবে না। তো আশা করি আজকের আর কি তোমরা যারা এই ক্লাসটা দেখছো তোমরা নোট করবা, যেভাবে পড়াইছি আর কি মেইনলি যেভাবে পড়াইছে তোমাদের এইভাবেই আর যদি পড়তে পারো তাহলে তোমাদের গোটা অর্গানিক কেমিস্ট্রি এমন ভাবে কভার হবে যে তোমার নোট খাতা পড়লে আনা হবে, ঠিক আছে। তো ইনশাআল্লাহ আজকের ভিডিওতে এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট অর্গানিক কেমিস্ট্রি ক্লাস 2 তে তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।